ওকে, আজকে আমরা আমাদের এলআইসিটি ব্যাচ নাম্বার কত 3 28তম ক্লাস, তাই না? অনেকগুলো ক্লাস হয়ে গেল, রাইট? বাট এখনো অনেকে অপরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আমরা উপস্থিতি আশানুরূপ না, অনেক কম আজকে, বাট ঠান্ডা তো বাড়বেই, তাই না? নেক্সট উইক থেকে বেসিক্যালি আরেকটু ঠান্ডা বাড়বে এবং এটা জানুয়ারি 15 পর্যন্ত কন্টিনিউ করবে। না, পেছায় নিলে ভালো হয় না, কারণ 10টা থেকে ক্লাস দিলে আপনারা 11টা 12টাই আসবে। হ্যাঁ, কারণ ওই সময়টাতে রাস্তায় জ্যাম পড়বে অনেক বেশি, যারা দূর দূরান্ত থেকে আসেন। বাই দ্য ওয়ে, আমরা দেখি আপনাদের অবস্থাটা। লাস্ট ক্লাসটা সম্ভবত হাবিবুর রহমান নিয়েছে, ডে 27 এর আলোচনা। এখানে ডেমো, এক্সাম্পল, ফুল নেম, নিউ ভিউ এগুলো অনেক কিছু দেখতে পাচ্ছি। ক্লাস অবজেক্ট নিয়ে কথা হয়েছে, তাই না? ডেটাবেজে ডেটা গেছে, যে ফুল নেম দেখতে পাচ্ছি, নিউ ভিউ দেখতে পাচ্ছি, এক্সাম্পল দেখতে পাচ্ছি। লেটস চেক। ডেটাবেজ নিয়ে কোনো কথা হয়নি। আচ্ছা, ক্লাস হ্যালো বলা হয়েছে, ক্লাস হ্যালো 1 বলা হয়েছে, তাই না? দেন অবজেক্ট তৈরি করতে বলা হয়েছে, দেন অবজেক্ট হ্যালো দিয়ে অ্যাড ফাংশন কল করা হয়েছে, তাই না? আবার অবজেক্ট হ্যালো দিয়ে নেমকে পয়েন্ট করা হয়েছে, তাই না? এই যে ভেতরকার পাবলিক নেমকে পয়েন্ট করা হয়েছে না? আচ্ছা, এগুলো শিখিয়েছে তো না? ভেরি নাইস। এটাতে কি করা হয়েছে, জাস্ট একটা ক্লাসের মধ্যে কিছু ফাংশন রেখে দেওয়া হয়েছে, এবং এই ফাংশন গুলোকে কলিং এর চেষ্টা করা হয়েছে। পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড নিয়ে কথা হয়েছে। আচ্ছা, ওইটা নিয়ে আলোচনাটা আমি এলাবোরেশনে যাব আবার, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ফুল নেম ক্লাস, চেক বিগ নাম্বার, ওকে, ছোট ছোট করে সবই দেখিয়েছে। আমরা তো বুঝতে পেরেছি না ইনপুট থেকে নিয়ে। ওকে, নাইস। তো আমার আলোচনাটা পরবর্তী থেকে শুরু করাই ভালো। আমি কি নতুন করে কোনো ফোল্ডার করেছিলাম আপনাদের জন্য? অ্যাড স্টুডেন্ট, ডেমো, স্টুডেন্ট ফাংশন, ওকে। আমি ওখান থেকে আমি একটু সামনের দিকে আগাই। আমি ডে 28 এ চলে যাচ্ছি। ডে 28 এ কিছু ফাইল আমি প্রোভাইড করছি বা তৈরি করছি। একটা সম্ভবত অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, বলেছিলাম, তাই না? আজকে আমি জিজ্ঞেস করব। হ্যাঁ, লাস্টেতেই জিজ্ঞেস করার কথা ছিল, যেহেতু হাবিব ছিল, ওকে তো আপনারা বলেনও নাই, ও করেও নাই। সো আজকে ডেফিনেটলি আরেকটু পাকাপোক্ত হয়ে আসছেন, শিখে আসার কথা, তাই না?
Very nice. As expected আর কি, তাই না? আপনাদের সংখ্যাও তো আজকে কম না, আপনারা তো বাড়ির কাছে থাকেন। 1 2 3 4 5 6 জন আছেন আপনারা, 6 জন আছেন 13 জনের মধ্যে। একজন নাই মানে? হ্যাঁ, মেবি। তাহলে 12 জনে 6 জন নাই, আজকে 14 জন আছে, আর 6 জন হলে তো 20 জন হয়ে যায়। ওই 6 জনই মিসিং। আচ্ছা, ওর প্রদীপ সম্ভবত যাবে 25 তারিখে, বাট এর আগেই মনে হয় চলে গেছে। আচ্ছা, ফাঁকিবাজ স্টুডেন্ট। বাই দ্য ওয়ে, দেখাই যাচ্ছে না চাক্ষুষ 26 জন 25-26 জন আসে, এর মধ্যে আপনাদের 6 জন, তাই না? আর ইয়ে আসে নাই, সোহেল, স্বর্ণা, হিমেল, রাইট? হিমেলের সাথে আরেকজন আছে, এই 4 জন। আচ্ছা, সো নাও এখন আমি একটা পার্টিকুলার ফাইলে যাচ্ছি, আমি এটাকে ভিউ বলছি। হ্যাঁ, একটু খেয়াল করেন, view.php তে যাচ্ছি। আর আরেকটা ফাইল তৈরি করব আমি ক্লাস দিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে আমার থাকবে কি ক্লাস, আর সেই ক্লাসের মেথড গুলো ইউজ হবে কোথা থেকে? ম্যাক্সিমাম কেসে ভিউ থেকে, কখনো কখনো ক্লাসের ভেতর থেকে। হ্যাঁ, রিপিট করছি। সো ফাংশন সম্পর্কে তো আমাদের একটা মোটামুটি ধারণা আছে। ফাংশনগুলোকে যখন আপনি কারো একজনের দায়িত্বে দিয়ে দিচ্ছেন, বা কেউ একজন বলছে যে না আমি এর ওনার, তখনই সেটা হয়ে যাচ্ছে কি ক্লাস। আর তখন সেটাকে আমরা ফাংশন না বলে কি বলছি? মেথড, রাইট? আচ্ছা, ক্লাস কেন বানানো হয়? গতদিন থিওরিটিক্যাল ক্লাসে আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন, আমার মনে আছে আপনারা ঘুমিয়ে গিয়েছিলেন। তো ওই দিন আমি বলেছিলাম যে ক্লাস কেন বানানো হয়, রাইট? যদি এই আপনাদের আলোচনাটাই এই দেওয়াল ছাড়া ওপেন স্পেসে হতো, এবং আমি বলতাম যে তোমরা ওই পাশে কাজ করো, আমি এখানে ক্লাস নিচ্ছি, তখন কিন্তু কোনো এনভায়রনমেন্টই থাকতো না, আপনারাও কিন্তু মনোযোগ দিতে পারতেন না, আশপাশে কি হচ্ছে সেটা চলে যেত সেদিকে। এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা তো একটা দিক। আর দুই হচ্ছে যে আমি যদি ছোট ছোট অংশে ভাগ করে না ফেলি, তাহলে আমি এটাকে টিম দিয়ে বিল্ড করতে পারবো না। বড় কিছুকে তো একেবারেই সম্ভব না, তাই কিনা? বড় কাজ অল্প দিনে শেষ করতে হবে, সো একদম দুইজনের পক্ষে তো সেটা করা সম্ভব না। যদি দুইজনও হয়, তাহলে দুইজনকে দুইটা ডিফারেন্ট জব দিতে হবে, অ্যাটলিস্ট 2 ভাগে ভাগ করতে হবে, তাই কিনা? যদি প্রপার ওয়েতে যেতে চাই, কাজ ছোট হোক আর বড়, ডিফারেন্ট পার্ট বলতে বোঝাচ্ছে ডিফারেন্ট রিলেশনাল ডাটাকে বা ইন্টার রিলেটেড ডাটাকে আলাদা আলাদা অংশে ভাগ করে ফেলতে বলা হয়। আমি এক্সাম্পল হিসেবে ব্লগের একটা এক্সাম্পল দিচ্ছিলাম, ছবিও দেখিয়েছিলাম, মনে আছে? যে আমি প্রজেক্ট যখন বলছিলাম ব্লগকে, তার 2টা ভাগ, ফ্রন্ট এন্ড আর অ্যাডমিন প্যানেল, মনে আছে না? সো বেসিক্যালি ছোট ছোট করে অংশে ভাগ করা হয়, আর ছোট অংশগুলোকে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিই সেটা নিয়ে একটু কথা বলবো।
ছিল আরিকা আফরিন বর্ষা। কোন ব্যাচের জন্য কতজন পরীক্ষার কলিং ছিল ওখানে? 25 জন কনফার্ম হয়েছিল। আমাদের ব্যাচ জিতে যারা জিতে পারে তারাও ছিল। আচ্ছা, বর্ষা ছিল ফার্স্টে না? এক্সাম অ্যাটেন্ড করেছিল তো 25 জন পাস করেছিল, 39 জন অ্যাটেন্ড করেছিল। নাম কি বলছেন আপনি? আরিকা আফরিন বর্ষা। আরিকা না? স্যার প্রথম থেকে দিয়ে দিলেও হচ্ছে, আমি যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিই। ওটা কি ফার্স্ট নেম ছিল? আরিকা ফার্স্ট নেম ছিল? আপনি আমার ফুল লিস্টে দিয়ে দেন, আচ্ছা। আমি যেগুলো ম্যাচিং পাবো ফলে দিব। না না, আরিকা ছিল ফার্স্ট নেম, লাস্ট নেমটা জানতে চাচ্ছি, লাস্ট নেমটা। হচ্ছে না না, এটা তো আপনি নামটা বলেন, আমি সার্চ দিচ্ছি। ফজল, মোহাম্মদ ফজল করিম, আপনাদের কেউ? চন্দন প্রসাদ শাহ। চন্দন প্রসাদ। চন্দন প্রসাদ সাহা। নাজমুস সাকিব কে আপনাদের মধ্যে কেউ? আচ্ছা, চন্দন প্রসাদের নিচ থেকে আমি এটা আনছি। আপনি যদি কমন পড়ে ওদেরকে বাদ দিয়ে দেবেন, এদেরকে অবশ্যই এটা যেন লাস্ট ইয়ার হয়। হ্যাঁ, লাস্ট ইয়ার অথবা ফাইনাল। আর সিএসসি গ্রাজুয়েট প্রায়োরিটি। হ্যাঁ, 6-7 নেবেন না, 8 সেমিস্টার না, 10। এদেরকে ফার্স্ট সর্ট আউট করা হবে। ওকে, এদেরকে আবারও বলেন এনলিস্টেড হয়ে যেতে। হ্যাঁ, যাদের যাদের আছে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে নিপা? হ্যাঁ হ্যাঁ, সেটাই হওয়ার কথা। এটা 4th ব্যাচ লিস্ট। 1 2 3 4 5 72 আছে লিস্টে। হ্যাঁ, যারা সিলেক্টেড হয়, হ্যাঁ আমাদের 20 জন স্টুডেন্ট, 30-35 জনকেও আনতে পারি। না, 72 কে এনলিস্ট করেন, এটাকে শর্ট করে এখনই ফোন দেওয়া শুরু করেন। আপনাদের দুজনকে আমার 12টার সময় মধ্যে যেতে হবে, বেরিয়ে বেসিসে বলবো। তারপর ওখান থেকে ব্যাক আসতে হবে। মিটিং শেষ করে আপনি এখানে চলে আসবেন। আপনারটা আজকে হাবিব নেবে, কারণ কলিং আছে তো বেশ কিছু, আমাদের দুজন রিলেটেড কিছু জব আছে। ওটা হাবিব ক্লাস নিয়ে নেবে, আপনি এখানে থাকবেন এবং আমরা আজকে ইনভয়েস সাবমিট করবো। সবাই করুন। দিয়ে দিচ্ছি, আপনি যেটা করেন সেটা হচ্ছে যে এটাকে শর্ট করেন 1 ঘন্টা, তারপর আবার এখানে চলে আসবেন এবং এই কাজটা কন্টিনিউ করে শেষ করতে হবে। এবং এদেরটা এনরোলমেন্ট, আরো কিছু স্টুডেন্ট আছে বাইরে,
এদেরকে ফোন দেবেন, এদের আগে ডাকা হয়েছে কিনা, আগে করা হয়েছে কিনা সেটা বলবেন। আরেকটা জিনিস অ্যাড করবেন যে আপনাদের কাছে তো এটা আছে যে কতজন আসছিল কল করার পর, আছে না? ওই আপনি যেটা করেন সেটা হচ্ছে যে 93 জন কনফার্ম ছিল, এর মধ্যে 39 জন আসছিল, তাই না? 39 জনকে বাদ দেবেন, আর বাকি থাকে কতজন? 50 জন। কম ছিল আরো 93 এর মধ্যে 25 জন কনফার্ম হয়েছিল। 25 জন তো পরীক্ষা দিয়ে পাশ করে গেছে, 39 জন পরীক্ষা দিয়েছিল আমার মনে আছে। ওখানে ফাইলটা আছে, হ্যাঁ ওই 39, আমরা ধরেন মনে করেন যে যতজনকে ডাকা হয়েছিল 39 জন আসছিল, ওইটা কি আছে কোন 39 জন আসছিল? না না, ওখানে কি মার্ক করা আছে এই 39 জন আসছিল? ওরা তো সিগনেচার করে গেছে, সিগনেচার ফাইলটা আছে। তাহলে ওখান থেকে আপনি বাকিদের বাদ দিয়ে দিয়ে যে বাকি 50 জন থাকে না, ওই 50 জন আর এই নতুন এদেরকে ডাকতে হবে, তাদেরকে কল করতে হবে। কালকে পরীক্ষা আছে বলতে হবে যদি 5-10 জন আসে। নাই, আমাদের পরীক্ষা আছে ফুল ব্যাচের জন্য, আপনারা এটা দিতে যাচ্ছেন, যদি দিতে চান তাহলে আগামীকালকে পরীক্ষা আছে, কনফার্ম করুন। ঠিক আছে, এটা আমি দিয়ে দিই। পেন ড্রাইভ দেন, আছে একটা পেন ড্রাইভ দেন, আজকে কল পাবে না, তো আজকেটা চলে গেল, এখন করলে আসতে পারে। ওকে, আমরা 14 জন আছি না? ওকে, ভেরি নাইস। আমাদের যে বিষয়টা আজকের দিন একটু খেয়াল করেন যে আমি যে জায়গাটাতে আপনাদের একটু খুব ফোকাস করতে চাচ্ছি, মানে যে জায়গাগুলো আমাদের একটু কাজ করতে হবে বেসিক্যালি, সেটা হচ্ছে যে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বলছি আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনায় আসি, যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কেন অবজেক্ট ওরিয়েন্টেড মডিউলে ভাগ করে ফেলা বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলটা ফলো করা হয়। ওই যে আমি বলেছি বা লাস্ট ডেতে যখন আলোচনা করছিলাম, থিওরিটিক্যাল আলোচনা করছিলাম, সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার মধ্যকার যে জড়তাটা সেটা কাটিয়ে ফেলাটা, এবং আপনি থিওরিটিক্যাল বেশ কিছু বিষয় জানেন এবং বোঝেন কেন অবজেক্ট ওরিয়েন্টেড ইমপ্লিমেন্ট করতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা কি। তো অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে অনেকের মধ্যে অনেক ভীতি সঞ্চার আছে, রাইট? অনেকে মনে করে যে এটা একটা বাঘ আর ভাল্লুক, আমাকে এর সামনে গেলে পড়ে যেতে হবে এবং আমাকে গিলে খেয়ে ফেলবে, আমি কিছুই তো বুঝতে পারবো না, কিছু করতে পারবো না, রাইট? সেই ভীতিটা কিন্তু আমাদের সবার মধ্যে কাজ করে। আমরা দেখেছি স্টুডেন্ট অবস্থায় যে ওপি শুনলেই সব পেছনের দরজা দিয়ে পালাতো আর কি, রাইট? সো এখনো সেই ভীতিটা আমাদের সবার মধ্যেই রয়েছে। বাট বেসিক্যালি আমরা যদি মনে করি বা আমরা যদি বলি যে বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি এখন পর্যন্ত কোনো অন্যায় করি নাই, রাইট? এখন পর্যন্ত কোনো অন্যায় করি নাই, হয়তোবা ম্যাক্সিমামই আপনারা বলবেন যে না এখন পর্যন্ত আমরা কোনো অন্যায় করি নাই, অথবা 100% বলবেন এখন পর্যন্ত কোনো অন্যায় করি নাই। অন্যায় করেছি, বড় মাপের কোনো অন্যায় করি নাই যার মাধ্যমে আমার জেল জরিমানা হতে পারে, অথবা পুলিশ আমাকে ধরে নিয়ে হাজতে রাখতে পারে, সে ধরনের অন্যায় তো আমি করিই নাই, রাইট? সো তার মানে কি, আপনারা রাষ্ট্রের যে আইন কানুনগুলো আছে সেগুলো মেনে চলছেন। রাষ্ট্র পরিচালনার জন্য অনেক কিছুরই প্রয়োজন পড়ে, কাঠামোর প্রয়োজনের সাথে সাথে তার রুলস রেগুলেশন আছে, এবং সে আইন কানুনগুলো ব্যত্যয় হলে তারা কিন্তু একটা ফোর্স তৈরি করে রেখেছে যার মাধ্যমে আপনাকে গ্রেপ্তার করবে, এবং বিচার সালিশের ব্যবস্থা আছে, সেখান থেকে আপনাকে জেল জরিমানাও করতে পারে। এটা অবকাঠামো, একটা নির্দিষ্ট ফরম্যাট বা ফর্মুলা। যদি রাষ্ট্র থাকতো, যদি প্রশাসন না থাকতো, রাষ্ট্র হতো, রাষ্ট্র থাকতো, আইন না থাকতো, সেখানে গোলযোগ ডেফিনেটলি হতো। আইন থাকতো, কোনো প্রশাসন না থাকতো, ডেফিনেটলি কোনো সমাধান ছিল না। সবকিছুই আছে, বিচার নেই, কোনো সমাধান নেই, বিশৃঙ্খলা অনেক বেশি, রাইট? একটু খেয়াল করবেন যে শৃঙ্খলা, যেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা যত ভালো, সেখানে বলা হয় আইনের শাসন ততটাই ভালো। সো রুলস অ্যাপ্লাই করা সম্ভব না আর রুলস অ্যাপ্লাই করা সম্ভব, ডেফিনেটলি এর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে, রাইট?
এই জায়গাটাতে কোনো রুলসই নেই, কোনো আইন কানুনই নেই, ওখানে কোনো বিচার সম্ভব না। এখানে রুলস রেগুলেশন সবই আছে, ডেফিনেটলি সেখানে বিচারের সম্ভাবনাও কিন্তু অনেক বেশি, জবাবদিহিতা যেটাকে বলা হয়। সো আপনি কোনো একটা কাজ করছেন আর আপনার কোনো জবাবদিহিতা নেই, আপনি কি ঠিকঠাক মতো কাজ করবেন? হ্যাঁ, মনে করেন যে আমাদের যদি বলা হয় যে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাদের প্রধানমন্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে তার জবাবদিহিতা দেবে। আমি একটা এক্সাম্পল বলছি, সে প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত থাকে, তাকে আমি নাই ধরলাম, মন্ত্রী মহোদয় সেও অনেক ব্যস্ত থাকে, তাকে আমি নাই ধরলাম। আমাদের যে এমপি সাহেব, তার প্রতিটা এলাকায় গিয়ে একটা মঞ্চ থাকবে, সেখানে তাকে জবাবদিহিতা করতে হবে সে এই সপ্তাহে কি করেছে। সে ডেফিনেটলি অন্যায় কাজ কমে আসবে, সে ভুল কাজ খুব কমই করবে, করলেও অনেক সিক্রেট ওয়েতে করবে, আর অনেক সিক্রেট যখন করতে যাবে সেটা ডেফিনেটলি রাস্তা সংকোচন হয়ে যাবে, তাই কিনা? আমি তো বললাম আমি জনতার প্রতিনিধির জন্য, বাট আমাদের জন্য, আমরা যদি কোনো একটা পদে থাকি এবং আমাদেরও যদি জবাবদিহি করতে হয়, ডেফিনেটলি আমিও আমার মন মতো কিছুই করতে পারবো না, আমাকে আইন অনুযায়ী আগাতে হবে। কারণ আমরা সবাই কি কারাপ্টেড, কারাপশন থেকে বের হওয়ার উপায় কিন্তু রয়েছে যদি সেখানে জবাবদিহিতা থাকে, রাইট? সো এই জায়গায় এসে সেই বিষয়টাকেই কাজে লাগানো হয়েছে। বেসিক্যালি যদি আমরা রিয়েল লাইফ বুঝি তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে কোনো মতেই সমস্যা হওয়ার কথা না, রাইট? আমরা বুঝি যে কাউকে যদি আমি সরাসরি গিয়ে চড় মারি তাহলে এটা একটা অন্যায়, আমি যদি তার কাছ থেকে চাকু ধরে তার মানিব্যাগটা কেড়ে নেই, এটা একটা অন্যায়। বাট এই রুলসটা কিন্তু আমাদের কেউ পড়ায় নাই, আমরা শুনে শুনে জানি, বা আমাকে কেউ বলেও নাই, তারপরেও আমি কিন্তু এটাকে অন্যায় হিসেবেই জানি। আমাকে যখন রাস্তায় হাঁটতে বলা হয়, হাতের বাম দিয়ে হাঁটতে বলা হয়, গাড়ি চালাতে বলা হয়, হাতের বাম দিয়ে গাড়ি চালাতে বলা হয়, ওভারটেক করতে বলা হয়, হাতের ডান দিয়ে ওভারটেক করতে বলা হয়, এই রুলস গুলো কিন্তু আমরা এমনিতেই শিখেছি, বইয়ের মধ্যে কোথাও লেখা ছিল না, বাট আমরা কিন্তু প্রতিনিয়তই করছি। এটাই বেসিক্যালি কি অবজেক্ট ওরিয়েন্টেড ইনস্ট্রাকশন বেসড ওয়ার্ক। যে ইনস্ট্রাকশন গুলো সমাজ ফলো করছে, সেই ইনস্ট্রাকশন গুলো আমিও ফলো করছি, সেটা বুঝতে পেরেছেন? সবাই যা ফলো করছে আমিও তাই ফলো করছি, নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে থেকে। অবজেক্ট ওরিয়েন্টেড, নাথিং এলস। এটাকেই তারা প্রোগ্রামেটিক্যালি একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে। আমরা বলি ফ্যামিলি, তারা বলে ক্লাস। আমি বুঝতে পেরেছি? আমি বলি মানুষ, তারা বলে কি ক্লাস, রাইট? আমি যদি বলি আমার মুখমণ্ডল, তারা ওটাকেও বলতে পারে কি ক্লাস। ছোট ছোট পার্ট আমি বলতে পারি, তাই না? আমি যদি বড় অংশের একটা ছোট পার্ট বলি, আমি রাষ্ট্রের জন্য একটা ফ্যামিলি খুবই ছোট, তাই কিনা? ছোট না? খুবই ছোট একটা পার্ট, তার বিশাল একটা ফ্যামিলির ছোট একটা পার্ট। আবার আমি যদি বলি যে আমি একটা রাষ্ট্র বানাবো, সো ফ্যামিলি একটা ছোট অংশ, আমি একটা মানুষ বানাবো, সেক্ষেত্রে মানুষের মুখমণ্ডল একটা ছোট অংশ, মানুষের হাত, মানুষের পা, মানুষের মাথা ছোট ছোট অংশ, তাই কিনা? রাইট? সো আমরা যখন এই পার্টিকুলার কনসেপ্টে আছি, চারটা দিয়ে চলে যাবে, তাহলে কথা বলো, কারো কিছু না লাগলে তাড়াতাড়ি আসবে। তো কি বলছিলাম? ক্লাস কনসেপ্টে, তাই না? তো ক্লাস কখন কেমন হবে আমি আবারও রিপিট করছি, যে বড় অংশের ক্ষেত্রে ছোট অংশ একরকম, ছোট অংশের ক্ষেত্রে ছোট অংশ আরো একরকম, তাই কিনা? আমি যদি অফিসের পার্সপেক্টিভে বলি, এই অফিসে আমি যদি চারটা ডিফারেন্ট এরিয়ার কথা বলি, চারটা বা পাঁচটা ডিফারেন্ট এরিয়াকে আমি এখানে ডিস্টিংগুইশ করতে পারি যদি অফিসের কথা বলি, তাই না? সো অফিসে আমার একটা প্যাসেজ আছে যেখানে এমপ্লয়িরা বসে, অফিসে একটা ক্লাসরুম আছে যেখানে স্টুডেন্ট এবং টিচাররা থাকে, একটা রুম আছে যেখানে সিইও সাহেব বসেন, একটা রান্নাঘর আছে, আর ওয়াশরুম জোন আছে,
5টা ডিফারেন্ট পার্ট, রাইট? আমি যদি বলি ছোট্ট অফিসের বেলায়, ক্লিয়ার? আবার আমি যদি ক্লাসের পার্সপেক্টিভে আসি, আমি যদি বলি তুমি ক্লাসকে বিল্ড করো, ক্লাসকে তুমি কিভাবে বানাবা, কিভাবে ভেঙে ফেলবা, রাইট? ক্লাসকে যদি আমি আলাদা আলাদা করে ভাঙতে চাই, তাহলে কিন্তু আমি আলাদা আলাদা পার্টে, লাইক আমি দেয়ালগুলোকে একটা পার্ট নিতে পারি, অ্যাক্সেসরিজ গুলো নিয়ে আরেকটা পার্ট হতে পারে, রাইট? আমি বোঝাতে পেরেছি? এই যে ল্যাপটপ, টেবিল, চেয়ার নিয়ে আলাদা পার্ট হতে পারে। আমি যদি কাউকে দায়িত্ব দেই, মনে করেন আমি কাজের দায়িত্ব দিলাম যে এই কাজগুলো, এই ক্লাসরুম বানানোর জন্য একজনের পক্ষে তো এটা সম্ভব না, আমি 7 দিনে ক্লাসরুম চাচ্ছি, তো তোমার কাজটাকে আমি ডিস্ট্রিবিউট করে দেই। ফার্স্ট কাজ হচ্ছে ক্লাসরুমের জন্য দেয়াল বানাতে হবে, এই দেয়ালগুলো একটা টিম করবে বা একজন মানুষ করবে। চেয়ার টেবিল নিয়ে কাজ করবে একটা টিম, রাইট? এবং বাকি অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করবে আরেকটা টিম। এসি লাগানো, ইলেকট্রিসিটি লাগানো, রাইট? এই প্রজেক্টর দেওয়া, ল্যাপটপ দেওয়া, রাইট? বোর্ড বসানো, এটা আরেকজনের কাজ। সো একটু খেয়াল করেন, আলাদা আলাদা অংশে কিন্তু ভাগ হয়ে গেল, রাইট? সো এখন আসি, যদি আমি চেয়ার টেবিলের ইস্যুতে আসি, চেয়ার টেবিল তার কাজ, সে চেয়ার টেবিল বানাবে। বাট চেয়ার টেবিল বানাতে গিয়ে তার চেয়ার বানাতে গিয়ে চেয়ারের পায়া বানাতে হবে, চেয়ারের পেছনের সাইড, চেয়ারের উপরের সাইড বানাতে হবে, টেবিল বানানোর জন্য টেবিলের টপ বানাতে হবে, সাইড বানাতে হবে, ড্রয়ার বানাতে হবে, এগুলো অনেক কিছু আছে না, তার ভেতরকার কাজ, সেটা নিয়ে কিন্তু আমি কোনো কথা বলছি না, রাইট? সো কাজের ভেতরেও কাজ থাকবে, বাট আমি এটাকে যেন সুন্দর করে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারি, ভেঙে ফেলতে পারি। এবং এই ভেঙে ফেলার যে কনসেপ্টটা, এটাকে নর্মালি থিওরিটিক্যাল প্রসেসে বলা হয়ে থাকে ফিচার লিস্টিং। পরবর্তীতে যখন টেকনিক্যাল হ্যান্ডে যায়, তখন এটাকে ইউএমএল ডিজাইনের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রামে রূপ দেই। এটাকে ফ্লো ডায়াগ্রাম বলা হয়। এটাকে, এই যে ডিজাইনটা একটা ব্লক সাইডের ফ্লো ডায়াগ্রাম হিসেবে আমি এটাকে তৈরি করেছি, যে আমি একটা ছোট্ট ব্লক সাইডকে কয়টা অংশে ভাগ করে ফেলতে পারি। এবং আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেডে দুইটা জিনিস লাস্ট ক্লাসে খুব ভালো করে জেনেছি, অবজেক্ট আর ক্লাস। কেন আমি ক্লাস তৈরি করব সেটা নিয়ে আমি কিন্তু এই লাস্ট 15-20 মিনিট আলোচনা করছি, যে হোয়াই ক্লাস, রাইট? ক্লাসের বেনিফিট কোথায়, বা ক্লাস কেনই আমরা বানাবো, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে এটা রিয়েল লাইফের সঙ্গে যায়, রিয়েল লাইফের সঙ্গে যায়। আর এটা যদি আমাদের মাথার মধ্যে ঢুকে যে না এটা রিয়েল লাইফ আর অবজেক্ট ওরিয়েন্টেড সেম, তাহলে কোনো জায়গাতেই আপনি আটকাবেন না অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস। আপনি ঠিক মতো বলতেও পারবেন, ঠিকঠাক মতো কাজও করতে পারবেন, আপনার কাছে কোনো কিছু কনফিউজড মনে হবে না যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড কিছু বুঝি না। আসলে কি জটিল কিছু? আমরা কি সামাজিক রীতিনীতি, আইন কানুন এমনিতেই শিখে গিয়েছি না? সেটা তো তাই। এর কিছু স্পেসিফিক সিনট্যাক্স আছে, সিনট্যাক্স গুলো মনে রাখতে হবে, কার কাজ কি সেটা আমরা বলতে পারলেই যথেষ্ট, তাই কিনা? হ্যাঁ? সো যে সিস্টেম প্রসিডিউরাল প্রোগ্রামিং কে স্ট্রাকচারড ওয়েতে নিয়ে আসে, তাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলতে পারি। যেখানে অবজেক্ট আছে, ক্লাস আছে, রাইট? যেখানে অ্যাকচুয়ালি ইনহেরিটেন্সের মতো কনসেপ্ট আছে, যার মাধ্যমে প্যারেন্ট চাইল্ডের রিলেশন এস্টাবলিশ করা যায়, তাকে আমরা কি বলতে পারি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা অনলাইনে আপনারা পাবেন, অ্যাটলিস্ট সংজ্ঞাটা যেন ঠোঁটের আগায় থাকে। কয়েকটা জিনিস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, আপনাকে হয়তো ডিটেল কোনো কিছু করতে দেবে না, বাট যখনই কোথাও ইন্টারভিউ দিতে যাবেন কমন কিছু কোশ্চেন থাকবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, বাট এই কোশ্চেনটার অ্যান্সারই আমরা সবাই ঠিকঠাক মতো দিতে পারি না। একেবারে কমন, আউট অফ কোশ্চেন যেটাকে বলা হয়ে থাকে, যে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পারি, তাহলে বলেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, তা আমরা বলতে পারি না। তখন তারপরে বলবে ক্লাস কি, অবজেক্ট কি, ইনহেরিটেন্স কি। আপনি যদি এগুলো আস্তে আস্তে করে বলতে থাকেন, তখন হয়তো পরবর্তীতে ইনক্যাপসুলেশন নিয়ে কথা বলবে, রাইট? ইনহেরিটেন্স নিয়ে কথা বলবে, অ্যাবস্ট্রাকশন নিয়ে কথা বলবে, ইন্টারফেসিং নিয়ে কথা বলবে। যদি ইন ডেপথে যায় তাদের প্রয়োজন পড়ে, আর প্রয়োজন না পড়লে নাই। বাট এই ছোট ছোট টপিক গুলো বা ছোট ছোট বিষয়গুলো আমরা কিন্তু খুব সহজেই জেনে রাখতে পারি। সো আপনাদের ইন্টারভিউ অন্যের চাইতে অনেক বেটার হতে পারে শুধুমাত্র এই দু একটা বিষয় যদি ভালো মতো আমাদের জানা থাকে। ওকে, লাস্ট ডেতে যেভাবে আমি বলেছিলাম
হচ্ছে ব্লগ, একে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমত আমরা ফ্রন্ট এন্ড এবং অ্যাডমিন প্যানেল বলি, এবং ফ্রন্ট এন্ডকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ব্লগ আর মানে ব্লগ বা ডিসপ্লে অ্যাড ডিসপ্লে বলতে পারি, আবার অ্যাডমিনকেও দুই ভাগে ভাগ করতে পারি, ব্লগ ম্যানেজ এবং অ্যাড ম্যানেজ করতে পারি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। এবার যা বলছিলাম যে আমরা কেন অংশে ভাগ করে ফেলছি সেটা বোঝা যাচ্ছে। যে মনে করেন আমি যখন কাউকে দায়িত্ব দিচ্ছি যে এই প্রজেক্টটা কেউ করবে, ব্লক সাইডে একটা প্রজেক্ট করবে, একজন করলে গুড, এটা খুব ছোট সাইট, বাট এটা যদি অনেক বড় হয় তখন কি হবে, এটা যদি আরো বড় হয় তখন কি হবে, রাইট? বা এই সাইটটা যদি খুব কুইক সাকসেশনে তুলে দিতে হয় তখন কি হবে, রাইট? একটা ছোট্ট ব্লক সাইট একজন ডেভেলপারকে যদি ডিজাইন দিয়ে দেওয়া হয়, সিঙ্গেল লেয়ার ব্লক করতে তার কোড করে 4 থেকে 5 দিন লাগবে, আর ডাবল লেয়ার ব্লক করতে তার হয়তো 8 থেকে 10 দিন সময় লাগবে, রাইট? একজন ডেভেলপারের, কারণ এখানে ক্রুডিং ছাড়া কিচ্ছু নাই। আছে সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার আছে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট। স্যাম্পল কোশ্চেন পাঠাবো কনফার্মেশনের পর, এটা বিকেলে পাঠানো হবে, বলে দেন বিকেলে পাঠানো হবে কনফার্মেশনের পর। ল্যাপটপ ম্যান্ডেটরি বলে দেবো। যা বলছিলাম যে কি বলছিলাম, সিঙ্গেল আর ডাবল লেয়ার। হ্যাঁ, সিঙ্গেল আর ডাবল লেয়ার হচ্ছে যে আমরা যখন ব্লগার, মানে মনে করেন যে লাইক শাহরুখ খানের ব্লগ আছে, আপনারা তো জান পড়েন, শাহরুখ খানের ব্লগ পড়েন, আমির খানের ব্লগ পড়েন, সময় হয় না। ফেসবুক আছে, তাই না? ফেসবুক ব্লগ পড়েন আপনারা। এখন তাদের আগে এক সময় তাদের ব্লগ অনেক জনপ্রিয় ছিল, টুইটার আসার পরে তারা ব্লগে তেমনটা যায় না, মাইক্রো ব্লগিং করে, হ্যাঁ টুইটারে। সো খুব সহজে অনেক লোকের কাছে পৌঁছানো যায় এই কারণে। সো বেসিক্যালি ব্লগ আগের যে অবস্থায় ছিল এখন থেকে অনেকটা ফিকে হয়ে গেছে তার অবস্থানটা, কারণ কি ওই মাইক্রো ব্লগিং সাইট আর ফেসবুক, এই টুইটার বা ফেসবুকের কারণে। আর সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার ব্লগের কনসেপ্টটা হচ্ছে যে আমি ব্লগার আর আপনারা ভিউয়ার, আমার একটা ব্লগ আছে, আমি লিখি, আপনারা দেখেন, কমেন্টস করেন। আপনারাই শুধু না, অনেকেই দেখে, পড়ে, কমেন্টস করে, আপনাদের এর উপরে আর কোনো কিছু করার নেই, আপনারা কমেন্টস পর্যন্তই যেতে পারেন, রাইট? আর ব্লগার আমি একজন হতে পারি বা একাধিক জন হতে পারি যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছে, এটা সিঙ্গেল লেয়ার ব্লগ বলা হয়ে থাকে। লেয়ার কয়টা? একটা, অ্যাডমিন, কারণ অ্যাডমিন তো একজন হতে পারে, 10 জন হতে পারে, যেটা বোঝা যাচ্ছে। এখন আসছি ডাবল লেয়ার ব্লগ। ডাবল লেয়ার ব্লগ হচ্ছে যেখানে 3টা পার্ট থাকবে, সুপার অ্যাডমিন সবার পেছনে, মাঝখানে ব্লগার, আর তার উপরে হচ্ছে ভিউয়ার্স, রাইট? বা গেস্ট। বুঝাতে পেরেছি? কি করবে, আপনারাও কিন্তু ব্লগার হতে পারেন। ফ্রন্ট এন্ডে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকে অনেক ব্লগ সাইটে। রেজিস্ট্রেশন করার পর আপনি ব্লগ লিখতে পারেন, ওখানে সে সিস্টেম আছে, হ্যাঁ, টেকটিউনসে করা যায়, সামারাইন ব্লগে করা যায়, রাইট? হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কি ডাবল লেয়ার ব্লগ। আপনার ব্লগ আপনি লিখলেন, বাট এটা আদৌ পাবলিশ হবে কিনা তা নির্ভর করবে কার উপরে? সুপার অ্যাডমিনের উপরে। যেখানে লেয়ার কয়টা? 2টা, ব্লগার আর সুপার অ্যাডমিন। তো সুপার অ্যাডমিনের ব্লগ সরাসরি সুপার অ্যাডমিন নিজে পাবলিশ করে দেবে, লিখবে, পাবলিশ হবে, এটা অটোমেটেড। বাট যারা ব্লগার, তারা ব্লগ লিখলেই সেটা পাবলিশ হবে না, পাবলিশ হবে কি অ্যাপ্রুভালের পর। ইউজাররাও পোস্ট করতে পারবে, বাট পোস্টটা অ্যাপ্রুভ হওয়ার পর ফ্রন্ট এন্ডে আসবে, ঠিক আছে? ডাবল লেয়ার ব্লগ আমরা বলে থাকি। ক্লিয়ার? সো আমাকে খুব কম সময়ের মধ্যে সাইট বানাতে বলা হচ্ছে, তখনও কিন্তু আমাকে একাধিক পার্সন এখানে অ্যাড করতে হবে, তাই না? সো একাধিক পার্সন হোক আর না হোক, আমি একজনই করি, বাট আমি যদি এক কণা থেকে কাজ করা শুরু করি আর আরেক মাথায় গিয়ে শেষ করি, কোড কোথায় কি আছে, কার জন্য কি কোড লিখেছি সেটা কি আমি আইডেন্টিফাই করতে পারবো? আমি তো ওই সাইটটার লাইফ টাইম ওনার না, লাইফ টাইম ওনার হচ্ছে কি যিনি টাকা দিয়েছেন, রাইট? সো যিনি টাকা দিলেন সে যদি মনে করে পরবর্তীতে কিছু একটা অ্যাড করবে এর সঙ্গে, সে, রাইট? এবং এখানে যদি সেটাকে সুন্দর করে গোছানো না থাকে, ডেফিনেটলি সেটাকে ইমপ্রুভ করতে পারবে না, অত্যন্ত বড় একটা প্রবলেম ক্রিয়েট হবে, তাই কিনা? তো যখন সে ইমপ্রুভ করতে পারছে না, তখন এটা আবার কি হয়ে যাবে? ফেলে দেওয়ার মতো অবস্থায় দাঁড়াবে,
বাট যদি এটাকে গুছিয়ে গুছিয়ে অর্গানাইজড ওয়েতে করা হয়, কেউ যদি এটাকে অর্গানাইজড প্রসেসে করে, অন্য কাউকে দিয়ে যদি এটাকে আমরা আপডেট করার চেষ্টা করি, সুযোগ সেখানে থাকবে। আর যদি অর্গানাইজ না হয় সেখানে কিন্তু কোনো সুযোগ থাকবে না। ক্লিয়ার? আমি কি ধরতে পেরেছি? সো এই কারণেই মনে করেন আমি ফ্রন্ট এন্ডের কাজগুলো একটা নির্দিষ্ট ক্লাসে, অ্যাডমিন প্যানেলের কাজগুলো একটা নির্দিষ্ট ক্লাসে করলাম। যদি দেখি যে ব্লগ আর অ্যাড এই দুজন মিলে অনেক কাজ হয়ে যাচ্ছে, তখন ব্লগ আলাদা আরেকটা সাব ক্লাস, অ্যাড এর জন্য আলাদা আরেকটা সাব ক্লাস তৈরি করতে পারি, অ্যাডমিন প্যানেলেও তাই। তাহলে আপনি বলতে পারেন তাহলে ফ্রন্ট এন্ড আর অ্যাডমিনের মধ্যে কি থাকলো? এটা তো ভাগ হয়ে গেল। এটা বলতে পারেন না যে আমি ফ্রন্ট এন্ডে ব্লগ আর অ্যাড নিয়ে কাজ করছিলাম, পরে দুইটাকে ভাগ করে আলাদা আলাদা ক্লাস করে দিলাম, ব্লগ ক্লাস আর অ্যাড ক্লাস করে দিলাম। তো ফ্রন্ট এন্ড ক্লাস তো ব্ল্যাঙ্ক হয়ে যাবার কথা, তাই না? ফ্রন্ট এন্ড ক্লাসের মধ্যে থাকবে বিশেষ করে জেনারেলাইজড ইস্যুগুলো। অ্যাড আর ব্লগের কিছু কমন জব থাকবে, কমন কাজ, সেগুলো থাকবে কোথায়? ফ্রন্ট এন্ড ক্লাসে। একদম স্পেসিফিক করে ব্লগ রিলেটেড যে কাজগুলো ব্লগে, স্পেসিফিক করে অ্যাড রিলেটেড কাজগুলো অ্যাডে। বুঝতে পেরেছেন? তার মানে আমার প্যারেন্ট হচ্ছে জেনারেল ইস্যু নিয়ে কাজ করে, আর চাইল্ড কাজ করে কি স্পেসিফিক, ভেরি স্পেসিফিক, রাইট? আবার যদি আমার কাজ অনেক বেশি না হয়, সেক্ষেত্রে তো আমার ইচ্ছে করে ভাগ করার কোনো কারণ নেই। বেশি ক্লাস বেশি ম্যানেজমেন্ট, তাই না? যখন এখানে বেশি ক্লাসরুম হবে, বেশি টিচার লাগবে না, বেশি স্টুডেন্ট লাগবে। আমার ক্যাপাসিটি বেশি, আমি দুইটা ক্লাস যদি বানাই, লস কার? আমার, কারণ টিচারের কস্ট বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। সো এই বিষয়গুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ক্লাস কি বেসিক্যালি। সো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিনট্যাক্স, আর এই ক্লাসের ইনস্ট্যান্স তো ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ। ইনস্ট্যান্স ছাড়া তো প্রোগ্রামিং এ হবে না, রাইট? ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট, রাইট? এটা বলেছিলাম না লাস্ট ক্লাসে, এবং অবজেক্ট তৈরি করাটাও আমি কিন্তু দেখিয়েছিলাম। সো আমি যদি বলি, হ্যাঁ, অল্প কথায় বলবেন, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। লজিক্যাল টেমপ্লেট, রিপিট করছি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। হ্যাঁ, বাংলায় যদি বলি, কোনো একটা প্রজেক্টের লজিক্যাল পার্ট, যেখানে প্রোগ্রামিং ফাংশনগুলোর ডেফিনেশন থাকে এবং ভেরিয়েবল অথবা অ্যারে ইন্ডেক্স গুলো সেখানে থাকে, তাকেই আমরা ক্লাস বলতে পারি। ওকে? ক্লাস একাধিক হতে পারে একটা প্রজেক্টে, অনেকগুলো ক্লাস মিলেই আমরা পুরো প্রজেক্টটাকে রূপ দেই, রাইট? ভিন্ন ভিন্ন ভাবে আমি বলছি, আমি একদিক দিয়ে মানে ফরওয়ার্ড ওয়েতে যেতে পারি, আমি ব্যাকওয়ার্ড ওয়েতে এসে বলতে পারি। আর অবজেক্ট কি? অবজেক্ট এক কথায় বলা হয় ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ক্লাসের ইনস্ট্যান্সকে, ক্লাসের পারমিশনকে আমরা কি বলে থাকি? অবজেক্ট। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ অবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিনট্যাক্স, আর অবজেক্ট তৈরি হয় শুধুই ক্লাসের। অবজেক্টটা কার তৈরি হবে? শুধুই ক্লাসের। আর ক্লাসের সংজ্ঞাটা তো আমরা বলেছি। সো অবজেক্টের মাধ্যমে বা ইনস্ট্যান্সের মাধ্যমে আমি ক্লাসে অ্যাক্সেস করি। নরমাল ইস্যু হচ্ছে যে ওই যে ওনারশিপ কনসেপ্টটা বিল্ড করা। যখন র প্রসেস বা প্রসিডিউরাল প্রসেস আমরা ফলো করি, সেখানে ওনারশিপ ছিল না বা থাকে না। বাট যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলে আসে, যখন ক্লাস কনসেপ্ট চলে আসে, তখন কিন্তু সেখানে ওনারশিপটা বিদ্যমান, রাইট? ক্লাস আছে, এটা কার ক্লাস? আমার ক্লাস। ক্লাসের ফাংশনের অ্যাক্সেস নিতে হবে, অবজেক্ট তৈরি করো, ক্লাসের পারমিশন নাও। ক্লিয়ার? ওকে। সো আমি ইনহেরিটেন্স যে বিষয়টা, সেটা নিয়ে বেসিক্যালি এখন একটু আলোচনা।
ক্লাস ডেমো, রাইট? আমি কিছু ফাংশনের ডেমো তৈরি করি। ফাংশন লাইক add, কতগুলো কপি করছিস? 5টা বাকি আছে। আমি 5টা পারতেছি না কপি করতে। এটা কি? প্রথম 5টাই বাকি আছে। সিগনেচার না, বাকিগুলো সিগনেচার করেছি। সিগনেচার করলে আমি স্ক্যান করে দিতে পারছি। তো নিচে দেখেন সিগনেচার। একটাও তো সিগনেচার নেই। তাই এখানে দিয়ে সিগনেচার নিপা থেকে না, আরো গুলো আছে। না না, 17টা সিগনেচার করেছে। এটা দেখে করেছেন তো? তো সিগনেচার শিটে যেগুলো ছিল ওটার মতো করে করেছে। না হলে আমি জানি না। মিলিয়েছেন? ওকে, ফার্স্টে এটা কি? না, ওখানে রনি নামে সিগনেচার দেখেছি, মানে এখানে পুরো নাম হচ্ছে জুনায়দ আহমেদ রনি, বাট এখানে অর্ধেক রয়েছে। মুশকিলটা পাচ্ছেন না? পাচ্ছি না, ফ্যাসিলিটি খুবই কঠিন। আরেকটা ফাহাদ হোসেন, তারপর বাবর, মনির হোসেন, তারপর এটার নাম কি? ইমরুল হোসেন চৌধুরী, আর এটা মিনাউর রহমান। তো 6 জন। 6 জন না, 5 জন সবাই দেখেন। কথা বলেন তাই না? হ্যালো, হ্যাঁ জি জি জি, বলেন। না, মেলটা আমি চেক করেছি, গতকালকে অফ ছিল আমাদের, আর 15 ডে শিডিউল নিয়ে একটু ইয়ে আছে, ইস্যু আছে। আপনি সম্ভবত জানেন যে দেখেন, আমি অ্যাড সাব মাল্টিপ্লিকেশন একটা ক্লাস করেছি, সামনে কোনো কিছু নাই, দ্যাট মিন্স আমি কি করেছি, ডেমো কি একটা ক্লাস, ভিউ একটা ফাইল, ভিউ ফাইল থেকে ডেমো ক্লাসের কোনো একটা ফাংশন কল করব। কলিং হবে? কাকে জিজ্ঞেস করি? কাকে জিজ্ঞেস করি বলেন? জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না। গৌতম পারে, তুনচুঙ্গা বলেন। হ্যাঁ, এই অ্যাড ফাংশনটা যখন আমি কল করেছি, এটা কি পাবে? পাবে না। হ্যাঁ, হিমেল বলেন কেন পাবে না? বলেন। পেজ কল করা নাই, মানে পেজটাকে কানেক্ট করা নেই। হ্যাঁ, পেজটাকে কানেক্ট করা নেই। সো লেটস চেক। আমরা যদি
লোকাল হোস্টে যাই, ফ্যাটাল এরর আসার কথা। ডে 28 থেকে যদি আমি ভিউ ফাংশনে যাই, এই যে ফ্যাটাল এরর কল টু আনডিফাইন্ড ফাংশন, কানেকশন করা নেই, এই কারণে এররটা আসছে। আমি কানেকশন দিলাম, কিভাবে করব? রিকোয়ার করে কাকে দিব? ডেমো পিএসপি কে দিব, রাইট? একই ফোল্ডারেই তো আছে না, একই ফোল্ডারে আছে, তো বের হওয়ার দরকার নেই। 1./ এটা বের হয় না, সেম ফোল্ডার অ্যাড্রেস করে। আর $/ বের হয়ে যায়, ফোল্ডার থেকে বের হয়ে যায়। এটা রিমুভ করলেও কোনো সমস্যা নেই। সো ./ আর কোনো কিছু না থাকা একই কথা, রাইট? আচ্ছা, এখন রিকোয়ার করা হয়েছে, তারপরে কি পাবো? তারপরেও পাবো না, রুলস অনুযায়ী তারপরেও কিন্তু আমরা পাচ্ছি না। দেখেন একই কথাই বলছে, কল টু আনডিফাইন্ড ফাংশন। কারণ হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে ফ্রেন্ডের সাথে টিভিতে খেলা দেখতে চাচ্ছি, রাইট? তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি কি খেলা দেখতে পারবো? আমি বাসার সামনে গিয়েই দাঁড়িয়ে আছি। এখন খেলা দেখতে হলে কি করতে হবে? বাসার ভেতরে যেতে হবে, পারমিশন নিতে হবে না? পারমিশন নিতে হবে, দেন না আপনি গিয়ে তার সঙ্গে খেলা দেখতে পারেন। তো পারমিশনটা কিভাবে নিব? যে কোনো নাম দেয়া যায় অবজেক্টের, এটা ভেরিয়েবলের মতোই নাম হয়, obj ইকুয়াল দেন নিউ বলে ক্লাস নেম ডেমো, $obj equal new class name. Okay, so $obj equal new class name. So আমি যখন ক্লাস নেম ধরে দিচ্ছি, ডেমো বলেছি, রিকোয়ার ডেমো দিয়েছি, so সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা বলি তাহলে কি হচ্ছে যে আমার ডেমো ক্লাসটা আমার হাতে চলে আসে, ডেমো ক্লাসটা আমার হাতে চলে আসে আর কি। নাও ডেমো ক্লাসের অবজেক্ট একটা আমার হাতে আছে, অবজেক্ট ধরে যখন আমি ফাংশনকে কল করব, অনেকেই সিগনেচার দেয় না যে। দেখেন আমি যদি অবজেক্টের মাধ্যমে ফাংশনটা কল করি, $obj arrow add, ঠিক আছে, required demo obj new demo দেন অবজেক্ট ধরে আমি ফাংশনকে কল করেছি, এখন পাবে, তাই না? ফাহাদ আছেন এখানে, ফুয়াদ, আমি অ্যাড ফাংশনকে কিন্তু পাচ্ছি। আমি যদি এখানে সাব ফাংশন দেই পাবো? দেখেন কোন কোনগুলোকে পাবো, আমাকে নেটবিনসি সাহায্য করছে। কন্ট্রোল স্পেস দিলে কাকে কাকে পাচ্ছি? অ্যাড, মাল্টিপ্লিকেশন, সাব। কারণ হচ্ছে আমার ক্লাসে এই তিনটা ফাংশনই রয়েছে, অ্যাড, মাল্টিপ্লিকেশন, সাব। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা ফাংশনের সামনে কিছুই নেই। আমি আমার প্রপার্টির কথা বলছি, একটু খেয়াল করেন বা একটু চিন্তা করেন যে আমার কাছে কারেন্টলি যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো কি কি টাইপের, কি কি টাইপের প্রপার্টি, বা আমার কাছে কি কি টাইপের প্রপার্টি থাকতে পারে, আমার বাসাতে কি কি টাইপের প্রপার্টি থাকতে পারে, আমার নিজের কি কি ধরনের প্রপার্টি থাকতে পারে, রাইট? যদি বলি যে বাসাতে এমন কিছু প্রপার্টি রয়েছে যেগুলো গেস্টরা আসলেও ইউজ করতে পারে, গেস্ট যখন বাসায় আসে কিছু প্রপার্টি আছে অ্যাক্সেস করতে পারে না, ইউজ করতে পারে, রাইট? কিছু প্রপার্টি ফ্যামিলি সবাই মিলে ইউজ করে না, আর কিছু প্রপার্টি আছে একেবারেই আপনার নিজের, আপনি বলেন এটা আমার, ফ্যামিলি মেম্বাররাও সেটা ইউজ করার সুযোগ নেই।
এটা একেবারেই আমার। সো আমি 3 ধরনের প্রপার্টির কথা বলছি, যেটা গেস্ট সহ সবাই ইউজ করতে পারছে, সেটাকে বলা হচ্ছে কি পাবলিক। গেস্ট না হোক, কোনো একজন পথচারী আমার কাছ থেকে পারমিশন নিয়ে সেটা ইউজ করতে চাচ্ছে। আমি আমার গ্রামের বাড়িতে আমার টিউবওয়েলের কথা বলছি, বা আমার উঠানে বা আমার বাড়ির আঙিনাতে একটা টিউবওয়েল আছে। কোনো একজন গেস্ট আসলো, এসে বলল যে, বা একজন পথচারী আসলো বললো আমি পানি খাবো, আপনি কি নিষেধ করবেন? বলবেন যে খান, রাইট? নিষেধ করলেন বা খেতে বললেন। সো ওইটা তো সে ইউজ করছে, আবার কি ফ্যামিলি মেম্বাররা ইউজ করছে, আপনি চাইলে আপনি নিজেও সেটাকে ইউজ করছেন। এ ধরনের প্রপার্টিকে কি বলা হচ্ছে? পাবলিক প্রপার্টি। এবার আসি যে আমাদের একটা রিক্সা আছে। আমাদের বলেছি, বিষয়টা একটু খেয়াল করেন। এখানে বলার সময় আমি বলেছি আমাদের একটা রিক্সা আছে, ওই রিক্সার ড্রাইভার আছে, আমরা ইচ্ছে মতো এদিক সেদিক যেতে পারি ওই রিক্সাতে করে। আমাদের বলাতে এটা ফ্যামিলি মেম্বারদের বলা হচ্ছে। ফ্যামিলি মেম্বার যে কেউ চাইলে ওই রিক্সাতে যেতে পারে, এর জন্য তাদেরকে কিন্তু কোনো ধরনের পারমিশন কারো কাছ থেকে নিতে হচ্ছে না। বাট আপনি যখন ফ্যামিলির একটা রিক্সা ইউজ করছেন, আপনি ইউজ করতে পারেন, বাট কাউ না কাউকে আপনাকে জানিয়ে যেতে হচ্ছে। এটাকে সেলফ ইনস্ট্যান্স বলা হয়, সেলফ অবজেক্ট বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসছি যে আমার একটা মোবাইল আছে, এটা আমার নিজস্ব। আমার ওয়ালেট, এটা আমার একেবারেই নিজস্ব। আমার চশমা, এটা আমার একেবারেই নিজস্ব। তখন এই ধরনের প্রপার্টিকে আমি কি বলছি? প্রাইভেট। হ্যাঁ, প্রোটেক্টেড ছিল রিক্সাটা, মোবাইলটা হচ্ছে প্রাইভেট, আর আমার টিউবওয়েলটা হচ্ছে শহরের হিসেবে যদি আসি, মনে করেন যে আমাদের একটা 7 নম্বর বাস আছে। হ্যাঁ, আমাদের একটা 7 নম্বর বাস আছে, আমাদের একটা বাইক আছে, আর আমার একটা মোবাইল আছে। আমার হিসেবে যদি বলি, আমার 7 নম্বর বাসটা পাবলিক প্রপার্টি, আমার বাইকটা হচ্ছে প্রোটেক্টেড প্রপার্টি, আর আমার মোবাইলটা হচ্ছে আমার প্রাইভেট প্রপার্টি। সবই কিন্তু আমার। আমি যখন ইউজ করছি, আমার কিন্তু সেলফ পারমিশন থেকেই আমি সেগুলোকে ইউজ করতে পারবো, রাইট? বাট অন্যরা যদি এটাকে ইউজ করতে চায়, ওই বাস ছাড়া কি অন্য কেউ কোনো কিছু ইউজ করতে পারবে? পারমিশন কিন্তু পাবে না। সো মোবাইলের পারমিশন তো পাবেই না, আর বাইকের পারমিশন সেটাও পাবে না। বাট এটা পেতে পারে কারা? আমার ফ্যামিলি মেম্বাররা। এটা বোঝা যাচ্ছে? সো প্রাইভেট ফর ওন অনলি, protected for family members only, আর পাবলিক ফর অল। এই কথাটা কিন্তু আমাদের সবার মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। খেয়াল করেছেন? ওকে, সো একটু যদি খেয়াল করি, আমি যদি যেহেতু কোনো কিছুই দেই নাই, দ্যাট মিনস সবগুলোই কি পাবলিক প্রপার্টিতে আছে। রিপিট করছি, যেহেতু আমি কোনো কিছুই দেই নাই, সবগুলোই আছে কি পাবলিক প্রপার্টি হিসেবে আছে। এগুলোকে যদি আমরা একটু শেপে আনতে চাই বা একটা প্রসেসের মধ্যে দিয়ে নিতে চাই, তাহলে আমি বলবো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আসবে। ঠিক আছে, আমি রুলস গুলোকে আরেকটু ইয়ে করি, সিরিয়ালাইজড করি। protected আর private. So public function, protected function আর private function. So যদি আমরা ভিউ থেকে যাই, একটু খেয়াল করি, এবার আমরা কাকে দেখতে পাচ্ছি? শুধু অ্যাড কে। অ্যাড এর সামনে কি আছে? পাবলিক। বাকিগুলোর সামনে কি ছিল? protected, protected আর private। এই কারণে আমরা বাইরে থেকে এদেরকে দেখতেই পাচ্ছিলাম না, এদেরকে আমরা কি করে ফেলেছি? সিকিউর করে ফেলেছি প্রোটেক্টেড আর প্রাইভেট বলার মাধ্যমে। মানে কোনো ফাইল থেকে আমি ওই দুইটা ফাংশনের অ্যাক্সেস পাবো না, শুধু পাবো কাকে? পাবলিকের অ্যাক্সেস। ক্লিয়ার? এটা বোঝা গেছে? আমি কিন্তু ইনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করছি। ইনক্যাপসুলেশন কি যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে, আপনারা কিন্তু আগ করে বসে থাকবেন না। হ্যাঁ, বলতে হবে যে ইনক্যাপসুলেশন বিষয়টা কি। সো যখন আমি
যখন আমি ক্লাসের ভেতরে আছি তখন কি এই ক্লাস আমার বা এই ক্লাসের সবকিছুই আমি চাইলে ইউজ করতে পারি, বাট আমার নিজেরও কিন্তু একটা সেলফ ইনস্ট্যান্সের প্রয়োজন আছে। আমার যদি এরকম প্রয়োজন পড়ে কখনো যে আমি যে ফাংশনগুলো লিখেছি সেখান থেকে কোনো একটা ফাংশনের মধ্যে থেকে অন্য কোনো একটা ফাংশনের কল করার প্রয়োজন আপনার পড়তেই পারে। লাইক যদি এরকম কিছু একটা হয়, মনে করেন একটু যদি আমরা এখান থেকে খেয়াল করি, এই যে কর্নার গুলো একটু খেয়াল করেছেন না, এই যে কর্নার যেগুলো রয়েছে এই কর্নার গুলোকে যদি আমরা একটা একটা করে ফাংশন বলি ক্লাসের, যদি আমি সেগুলোকে কল করতে চাই মেইন ক্লাস থেকে, তাহলে কি 3 বার কল করতে হবে না? ক্লাসের মধ্যে থেকে কিন্তু ক্লাসের ফাংশন কল করতে হচ্ছে। আবার এই বক্সটা একটা ফাংশন যদি হয়, এই বক্সটাকে আমার কিন্তু একটা মেইন ফাংশন থেকে 3 বার কল করতে হয়েছে। সো আমার আর কিন্তু ক্লাসের ফাংশনকেই কল করতে হচ্ছে। সো বেসিক্যালি যখন কোনো একটা লজিক ডেভেলপ করতে বলা হয় তখন একটা মেইন ক্লাস থাকে যেটা পাবলিক, সেটা ভিউ এন্ডে চলে যাবে, আর ছোট ছোট কাজগুলোকে প্রোটেক্টেড বা প্রাইভেট হিসেবে তৈরি করে রাখা হয় যাতে এগুলোকে বাইরে থেকে অ্যাক্সেস না করা যায়। মনে করেন ওই যে অ্যাঙ্গেল গুলো আমি যেটা বানিয়ে রেখেছি এগুলো কেউ দেখবেও না, আর কেউ যখন দেখবে না তখন এগুলোকে আর ইউজও করতে পারবে না। ক্লিয়ার? আর যদি দেখতে পারে তখন তো ইউজ করবে, আর ইউজ করতে দিলে সেগুলোকে নষ্ট করার সুযোগও থাকবে। এটা বুঝতে পেরেছেন? সো যদি আমি নিজের ক্লাস থেকে নিজের ক্লাসের কোনো ফাংশনকে ইউজ করতে চাই, সেলফ ক্লাস অবজেক্ট বলা হয় দিস দিয়ে কিন্তু আমি সবাইকেই পেতে পারি। আমি মাল্টিপ্লিকেশন বা সাব, প্রোটেক্টেড বা প্রাইভেট সবাইকেই কিন্তু পাচ্ছি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ইনক্যাপসুলেশন বিষয়টা কি আমরা সেটা ধরতে পারছি, রাইট? ইনক্যাপসুলেশনের ডেফিনেশন হচ্ছে এক্সেস মডিফায়ারের মাধ্যমে আমরা যখন ক্লাসের ফাংশনগুলোর উপরে পারমিশন তৈরি করি, ওই পারমিশনের প্রসেসটাকেই আমরা ইনক্যাপসুলেশন বলে থাকি। এক্সেস মডিফায়ারের মাধ্যমে ক্লাসের ফাংশনগুলোর উপরে পারমিশনের একটা লেয়ার তৈরি করে থাকি, আর ওই পারমিশন লেয়ারকেই আমরা কি বলে থাকি? ইনক্যাপসুলেশন বলে থাকি। এখন বলতে পারে যে এক্সেস মডিফায়ার কোনগুলো, রাইট? সো এক্সেস মডিফায়ার আছে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, স্ট্যাটিক। স্ট্যাটিকটা অনেক পরে আসবে আপনাদের। এই মডিফায়ার গুলোর মাধ্যমে আমি ক্লাসের কোন ফাংশনটাকে ওপেন রাখবো, কোন ফাংশনটাকে আমার জন্য একেবারে, আর কোন ফাংশনটাকে আমার এবং আমার চাইল্ডদের জন্য ওপেন রাখবো সেটা নির্ধারণ করা হয়। সবার জন্য উন্মুক্ত করতে গেলে পাবলিক, একদম নিজের জন্য কি প্রাইভেট, আর আমার এবং আমার চাইল্ডের জন্য সেটা হয়ে যাবে কি প্রোটেক্টেড, রাইট? কোন একটা ফাংশন যেটা আমার ছাড়া অন্য কারো দরকার নেই, রাইট, সেটাকে আমি প্রাইভেটই করব। আর যদি আমার চাইল্ড থাকে এবং তাদেরও দরকার পড়ে সেটাকে আমি প্রোটেক্টেড করব, রাইট? আপনার হয়তো এনকাউন্টারে আসতে পারে কোন একটা ক্লাস যার কোনো চাইল্ডই নেই, সেখানে কি প্রোটেক্টেড ফাংশন থাকতে পারে? কোন একটা ক্লাস যার কোনো চাইল্ডই নেই সেখানে কি প্রোটেক্টেড ফাংশন থাকতে পারে? প্রশ্নই আসে না। হ্যাঁ, কারণ আমার তো এটা প্রাইভেট দিয়েই প্রয়োজন পুষিয়ে যাচ্ছে, আমি কেন প্রোটেক্টেড করব? প্রোটেক্টেড করার মূল কারণ কি? এটা চাইল্ড ইউজ করতে পারে, রাইট? সো ইনহেরিটেন্স নিয়ে আমি আলোচনা করব 10 মিনিট পর। 10 মিনিট ইনহেরিটেন্স কি আপনারা পিএসপি ম্যানুয়াল থেকে পড়বেন, এবং 2টা কোশ্চেনের অ্যান্সার করব আমি আসার পর। অবজেক্ট ওরিয়েন্টেড কি আর ইনহেরিটেন্স কি। 10 মিনিট সামনে। ওকে, সবাই একটু খেয়াল করি যে আমরা যখন ক্লাসের ব্যাপারে কথা বলছিলাম, যে যখন আমি ক্লাসের ফাংশন, ওই ক্লাসের নিজস্ব ফাংশন নিয়ে আলোচনা করছি,
তখন যে বিষয়টা দেখা দিচ্ছে যে নিজস্ব ফাংশন কল করতে হলেও আমার অবজেক্ট লাগবে। আমি সরাসরি ফাংশন নরমালি যেভাবে আমরা কল করি, যে লাইক আমি সাব বসিয়ে দিয়েছি, ফাংশন কল করা হলো, এভাবে কিন্তু কাজ করার কথা না, তাই না? এভাবে কিন্তু কোনো ফাংশন কাজ করার কথা না। লাইক একটা জিনিস খেয়াল করেন, আমি যখন ভিউ থেকে অ্যাড ফাংশনকে কল করেছি, তখন একটু খেয়াল করেন। হ্যালো, জি বলো। এটা তো আমাকে জানাই নাই, মেল করেছে, এর মতো কন্ট্যাক্ট করতে হবে না? আচ্ছা, যেটা বলা হচ্ছিল যে আমি যখনই এই অ্যাড ফাংশনটাকে কল করছি, অ্যাড ফাংশন থেকে যখনই একটু খেয়াল করি, আমি অ্যাড ফাংশনকে কল করেছি, আমি কিন্তু অ্যাড ফাংশনটাকে পেয়েছি, বাট অ্যাড ফাংশনের মধ্যে থেকে যে সাব ফাংশনটাকে কল করা হয়েছে সেটা কিন্তু আনডিফাইন্ড বলছে, তাই না? আমি ভিউ থেকে কোন ফাংশনটা কল করেছি, অবজেক্টের মাধ্যমে ডেমো দিয়ে আমি অ্যাড ফাংশনটাকে কল করেছি। কারণ অ্যাডের বাকি কোডগুলো এক্সিকিউট হয়েছে, বাট এখান থেকে যে সাব ফাংশনটাকে কল করা হয়েছে সেটা কিন্তু আর এক্সিকিউট হয় নাই। কি বলেছে? কল টু আনডিফাইন্ড ফাংশন সাব। তো আমি যখন আমার সাব ফাংশনটাকে আমি কল করে দিচ্ছি, বা আমি সাব ফাংশনটাকে কল করেছি, তখন যে বিষয়টা এখানে এসেছে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা ক্লাস ফাংশন, আর ক্লাস ফাংশনটাকে যদি কল করতে হয় তাহলে অবশ্যই সেটা কি দিয়ে হতে হবে, অবজেক্টের মাধ্যমে ফাংশনকে কল করতে হবে। ডিরেক্ট ফাংশন কল করলে সেটা কাজ করবে না। যে ডলার তাহলে নাম কি হবে, দিস, ওই ক্লাসের নিজস্ব অবজেক্টটা কি দিস, দেন আমার ফাংশনের নাম কি অ্যাড। সরি, আমি অ্যাড কে কেন কল করব, আমি সাবকে কল করব, আমি সাবকে কল করেছি। লেটস চেক। এবার আমি ইন অ্যাড ফাংশন পরবর্তীতে সবগুলোতে অ্যাড ফাংশনই বলা আছে, এটাকে আমি সাব বলবো, আর এটাকে আমি কি বলবো, মাল্টিপ্লিকেশন বলবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে যেটা বলা হচ্ছিল যে আমি কিন্তু এবার সাব ছিল কি প্রোটেক্টেড ফাংশন, রাইট? আমি যদি কোনো প্রাইভেট ফাংশন দেই, মাল্টিপ্লিকেশনটাকেও পাচ্ছি। তার মানে আমি যদি বাইট থেকে অ্যাক্সেস করতে চাই, মনে করেন যে আমি ভিউ থেকে, একটু খেয়াল করেন, আমি ভিউ থেকে ঢুকছি একটা ক্লাস যার নাম কি ডেমো, কার হাত ধরে, পাবলিক অ্যাড এর হাত ধরে। আমি পাবলিক ছাড়া অন্য কোনো ফাংশনের মাধ্যম দিয়ে কিন্তু ক্লাসের ভেতরে ঢুকতে পারবো না। আর ক্লাসের ভেতরে যখন এসেছি, ক্লাসের ওই ফাংশনটা যে কোনো ফাংশনকে অ্যাক্সেস করতে পারে, সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক বা প্রোটেক্টেড হোক। ক্লিয়ার? বাট সেই ফাংশনগুলোকে কল করতে হলে সামনে কি বসাতে হবে, দিস। এটা অত্যন্ত ম্যান্ডেটরি একটা রুলস, রাইট? সো ওন ক্লাস অবজেক্ট কাকে বলা হচ্ছে, দিস কে। রিপিট করছি, ওন ক্লাস অবজেক্ট দিস। আচ্ছা, এবার আমি ইনহেরিটেন্স কনসেপ্টটা তৈরি করব। ইনহেরিটেন্স, মানে ইনহেরিটেন্স ইস্যুটা কি? আমি আরেকটা নতুন ক্লাস নিচ্ছি ডে 28 এর মধ্যে, নিউ থেকে একটা পিএইচপির ক্লাস নিচ্ছি, ইউটিলিটি। এটা একটা ক্লাস। হ্যাঁ বলেন। না, দিস দিয়ে খুঁজে পাবেন। আচ্ছা, এবার আমি ইউটিলিটি ক্লাস বানিয়েছি, এর ভেতরে আমি কিছু ফাংশন লিখবো। মনে করেন পাবলিক ফাংশন মাল্টিপ্লিকেশন গেছে, তাই না, ডিভিশন, পাবলিক ফাংশন রিমাইন্ডার,
এটাকে পাবলিক না বলে আমি প্রাইভেট বলি। in div function in reminder function in division function in reminder function আর কি আছে division reminder আর protected function sqrt square root for example echo in square root function এটা একটা ক্লাস তৈরি করলাম ইউটিলিটি ক্লাস একই ফোল্ডারের মধ্যে একটু খেয়াল করেন ডিফারেন্ট ফোল্ডার বা ডিফারেন্ট লোকেশনেও থাকতে পারে এবার আমি বলছি ডেমো এক্সটেন্ডস ইউটিলিটি কি বললাম ডেমো এক্সটেন্ডস ইউটিলিটি এখান থেকে কি হচ্ছে আমি যখন ডেমো এক্সটেন্ডস ইউটিলিটি বলেছি ডেমোটা হচ্ছে আমার চাইল্ড ইউটিলিটি হচ্ছে আমার প্যারেন্ট রিপিট করছি ডেমো হচ্ছে আমার চাইল্ড ইউটিলিটি হচ্ছে আমার প্যারেন্ট সো আমি অবজেক্ট তৈরি করেছি কার ডেমোর রাইট ডেমোর অবজেক্ট তৈরি হয়েছে ডেমোর ফাংশন আমি কল করতে পারি ডেমো আবার এক্সটেন্ড করেছে কাকে ইউটিলিটিকে ইউটিলিটি হচ্ছে আমার প্যারেন্ট রিপিট করছি ইউটিলিটি হচ্ছে আমার প্যারেন্ট তাহলে কি ডেমো চাইল্ড ইউটিলিটি প্যারেন্ট এক্সটেন্ডের রাইটে যে থাকে সে প্যারেন্ট আর লেফটে যে থাকে সে চাইল্ড লেফটে থাকলে চাইল্ড রাইটে থাকলে প্যারেন্ট প্যারেন্টের সুযোগ সুবিধাটা কি একটু খেয়াল করেন ডেমো এর কিন্তু প্রটেক্টেড এই ফাংশনটার দরকারই নেই রাইট ফাংশনটার হয়তো দরকার আছে বাট মডিফায়ার কিন্তু ভুল হয়েছে তাই না যদি ডেমো কারো প্যারেন্ট হতো তখন প্রটেক্টেড দেয়াটা ঠিক ছিল আর যেহেতু সে কারো প্যারেন্ট না তখন এখানে প্রটেক্টেড ফাংশন দেওয়ার কোনো দরকার নেই যদি আপনি এটাকে লক করে রাখতে চান প্রাইভেট দিয়ে দেন প্রটেক্টেড কখন দেবেন আপনি লক করবেন বাট ফ্যামিলির জন্য ওপেন রাখবেন তখন কি প্রটেক্টেড সো প্যারেন্ট ইউটিলিটিতে কি কি আছে পাবলিক আছে প্রাইভেট আছে প্রটেক্টেড আছে সো প্রটেক্টেড ফাংশনটা আমি একটু উপরে রাখি পাবলিক প্রাইভেট ফাংশনটাকে নিচে রাখি এটা বেসিক্যালি সিরিয়ালটা ম্যান্ডেটরি ইস্যু না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি পাবলিক প্রটেক্টেড এবং প্রাইভেট আমি যদি এখন দিস দেই একটু খেয়াল করেন দিস হচ্ছে আমি চাইল্ডের মধ্যে থেকে দিয়েছি দিস কিভাবে আমি চাইল্ড আমি ডেমোর মধ্যে আমি অ্যাড মাল্টিপ্লিকেশন সাব বোথ তিনটাকেই পাচ্ছি আবার ডিভিশন এবং স্কোয়ার রুট কে পাচ্ছি সো ডিভিশনটা কি ছিল ইউটিলিটি ডিভিশনটা হচ্ছে পাবলিক আর স্কোয়ার রুটটা কি প্রটেক্টেড তার মানে আমি প্যারেন্টের কিন্তু অবজেক্টের মাধ্যমে প্যারেন্টের কাকে কাকে পাচ্ছি পাবলিক কেও পাচ্ছি প্রটেক্টেড কেও পাচ্ছি প্রাইভেট কে কি পাচ্ছি পার্থক্য বোঝা যাচ্ছে প্রাইভেট আর প্রটেক্টেড এর পার্থক্য প্রাইভেট কারা পাবে শুধু ওই ক্লাস পাবে প্রটেক্টেড কারা পাবে ওই ক্লাস পাবে আর চাইল্ড পাবে বাইট থেকে যদি অবজেক্ট তৈরি হয় সেটা দিয়ে প্রটেক্টেড ফাংশন কল করা যাবে না প্রাইভেট ফাংশন কল করা যাবে না এতটুকু কি মাথার মধ্যে ঢুকেছে সবার রিপিট করছি
সিরিয়ালটা দেখেন, আমি আছি কোন একটা ভিউতে, কোন একটা ক্লাস যার নাম হচ্ছে ডেমো, যার অবজেক্ট দিয়ে আমি ফাংশন কল করতে পারি ডেমো ক্লাসের শুধু কাকে, পাবলিককে, রাইট? তো মানে আমি ভিউ থেকে যদি আমি কেউ একজন বলেন, কে বলবে, আতিক বলেন যে আমি যদি এখন একটা অবজেক্ট তৈরি করি ডলার নিউ অবজেক্ট ইকুয়াল নিউ ইউটিলিটি, এই নিউ ইউটিলিটি নিউ অবজেক্ট দিয়ে ইউটিলিটি ক্লাসের কোন ফাংশনকে কল করতে পারবো? এই যে আমরা বুঝি নাই, শুধু পাবলিক কে পাবে, শুধু ডিভিশন কে পাবে। যখন আমি কোন একটা ফাইল থেকে আসি, ফাইল থেকে কোন একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হচ্ছে, এই অবজেক্ট দিয়ে আমি যত বড়ই পাওয়ারফুল লোক হই না কেন, আমি অবজেক্ট দিয়ে ছোট্ট একটা ক্লাসেরও তার পাবলিক ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশনের অ্যাক্সেস পাবো না। ক্লিয়ার? অন্য কোনো ফাংশনের অ্যাক্সেস আমরা পাবো না। এখন দিস কার, ক্লাসের ভেতরকার, রাইট? আমি তো এখানে দিস নামে কোনো কিছু নেই, ভিউ ফাইলের মধ্যে দিস নামে এটাকে কোনো কিছুই চিনবে না সে। হ্যাঁ, ক্লাসের ভেতরে দিস হবে ক্লাসের, রাইট? এখানে আমি দিস লিখেছি, কোনো কিছু পাচ্ছি? কিছুই পাচ্ছি না। দিস হচ্ছে ক্লাসের, এটা তো ফাইল। ফাইল আর ক্লাসের মধ্যে কি পার্থক্য আছে না? হ্যাঁ, সো আমি যখন ভিউ ফাইলে আছি তখন কিন্তু আমাকে অবজেক্ট তৈরি করে নিতে হবে, আর যখন ক্লাসে আছি তখন এই অবজেক্ট কি দিস বানাতে হচ্ছে না অটো ক্রিয়েট হচ্ছে? অটোই ক্রিয়েট হচ্ছে, আমি এটাকে ইউজ করতে পারি। এখন যখন অটো ক্রিয়েট হচ্ছে তখন সেটা দিয়ে কি কি অ্যাক্সেস করা যাবে? ওই ক্লাসের সব। আর যদি আমার কোনো প্যারেন্ট থাকে তাহলে প্যারেন্টের কাকে? পাবলিককে এবং প্রোটেক্টেডকে। ক্লিয়ার? আমি ইউটিলিটিকে এক্সটেন্ড করেছি, তার মানে ইউটিলিটি হচ্ছে আমার প্যারেন্ট, আর ইউটিলিটি প্যারেন্টের মধ্যে থেকে আমি কাকে কাকে পাচ্ছি? ডিফ কে পাচ্ছি পাবলিক, আর প্রোটেক্টেড হচ্ছে স্কয়ার রুট। না, এটা তো ভাইস ভার্সা না, ইউটিলিটি তো এখন একটা ইন্ডিভিজুয়াল ক্লাস। এখন আমি যদি দেখি ইউটিলিটি দিস, আমি কি পাবো? তারগুলো ছাড়া আর অন্য কাউকে পাবো না, রাইট? মানে প্রত্যেককে আলাদা আলাদা সত্তা চিন্তা করতে হবে। তারপরে কেউ যদি কারো চাইল্ড প্যারেন্ট হয় তখন তাদের ভেতরে রিলেশন হবে, নাথিং এলস। ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি কখনোই হয় না, ঠিক আছে? আমি আমার বাবার সম্পত্তির অধিকার উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি, বাট আমার সম্পত্তির উত্তরাধিকার বলতে তো আমার বাবার কিছুই পাওয়ার কথা না। এটা রুলস বাইরে মানে বলেন যে আমাদের গভর্নমেন্ট প্রজেক্ট ব্যাকওয়ার্ড। হ্যাঁ, ডেমো যদি এটাকে অ্যাক্সেস করে, ডেমো যদি বলে, ডেমো যেহেতু চাইল্ড, সো যদি এক্সটেন্ড করে ইউটিলিটিকে, যদি এক্সটেন্ড করে বা এক্সটেন্ড করেছে, সেক্ষেত্রে আমি দিস অবজেক্ট দিয়ে তার পাবলিককে পাবো। এটা বেসিক্যালি কোনো কিছু না থাকে হচ্ছে পাবলিক, আর চাবির অর্থ কি? প্রোটেক্টেড, আর তালার অর্থ কি? প্রাইভেট, রাইট? আমি কাকে পাবো? পাবলিক আর প্রোটেক্টেড কে পাবো, প্রাইভেট কে পাবো না। বাট এটা তো গেল আমি চাইল্ড বলে পাবলিক আর প্রোটেক্টেড কে পাচ্ছি, বাট ভিউ কি? ভিউ কি চাইল্ড? একটা ফাইল, তার একটা অবজেক্ট তৈরি করছে, তার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছে, সেই ইনস্ট্যান্স দিয়ে শুধু কাকে পাবে? শুধু পাবলিক কে পাবে। সো এই পার্থক্যটুকুই আমাদের বুঝতে পারতে হবে। এখান থেকে শুধু আমি ডিফ কে পাবো। ডিফটা কি ছিল? যদি আমি বাইরে থেকে করি, ভিউ থেকে করি, তাহলে আমি কোনো ক্লাসে শুধু পাবলিক কে পাবো, অন্য কোনো কিছু অ্যাক্সেস আমার নেই। আমি শুধু পাবলিক ফাংশনকে কল করতে পারবো। এখন ওই পাবলিক ফাংশন কাকে কি ইউজ করেছে বা কে কি কল করেছে সেটা আমার দেখার বিষয় না। আমার রুলস জানা কি, আমি অবজেক্ট ক্রিয়েট করলে অবজেক্ট দিয়ে শুধু পাবলিক ফাংশনের অ্যাক্সেস পাবো, দ্যাটস ইট। বোঝা গেল? এটা হলো নর্মাল ইনস্ট্যান্সের মাধ্যমে ফাংশনকে কল করা। 2 নম্বর হচ্ছে
যে আমি যদি কোনো একটা ক্লাস তৈরি করি এবং সে যদি কারো চাইল্ড হয়, রাইট? এখানে ডেমো এক্সটেন্ড করেছে কাকে? ইউটিলিটিকে। ইউটিলিটি মানে ডেমো চাইল্ড অফ ইউটিলিটি। তাহলে আমি যদি দিস বলি, দিস দিয়ে আমি নিজস্ব ক্লাস, ডেমো কি নিজে একটা ক্লাস না? সেটা পাওয়ারফুল ম্যান, তার একটা নিজস্ব ক্লাস আছে, সে তার পাবলিক, তার প্রোটেক্টেড, তার প্রাইভেট সব কিছুকে পাবে। আর প্যারেন্টের কাকে কাকে পাবে? প্যারেন্টের সূত্র অনুযায়ী প্যারেন্টের পাবলিককে তো পাবে, প্রোটেক্টেডেরও অধিকার সে রাখে, শুধু প্রাইভেটের অধিকার রাখে না, রাইট? নর্মাল রুলস অনুযায়ী একটু খেয়াল করবেন। মনে করেন যে একজনের যে সম্পদ রয়েছে, তার ল্যান্ড রয়েছে, রাইট, এবং তার যে আদার্স প্রপার্টিস গুলো রয়েছে, সেগুলো যদি রেজিস্টার্ড হয়, মনে করেন তার ব্যাংক ব্যালেন্স রয়েছে, এটা রেজিস্টার্ড গভর্নমেন্টের কাছে যে এত টাকা তার রয়েছে, তার জমি জমা রয়েছে, তার বাড়ি গাড়ি রয়েছে, এগুলো কিন্তু তার সন্তানরা উত্তরাধিকার সূত্রে ভাগ হিসেবে পাবে। বাট কোন টাকা যেটা অপ্রদর্শিত, কোন সম্পদ যেটা অপ্রদর্শিত, রাইট, ওখানে কিন্তু ওই সম্পদের উপরে যে রুলস, যে লাইক আমার বাবা মনে করেন 10 কোটি টাকা লুকিয়ে রেখেছে তার আলমারির মধ্যে, না, ওটা ভিন্ন জিনিস। ওয়াকফ বলে এখানে কিছু নেই। 10 কোটি টাকা সে রেখে দিয়েছে, এটা কিন্তু তার প্রাইভেট প্রপার্টি, সে বলছে তার নিজের, সেটা, এটার অধিকার তার প্যারেন্টরা মানে তার চাইল্ডরা রাখে না। যদি ভাগ বাটোয়ারা হয়, এই টাকাটা সে ওই ভাগের রুলস এর মধ্যেই আসবে না। বিষয়টা ক্লিয়ার? সে চাইলে এটা যে কাউকে দিয়ে যেতে পারে, নষ্ট করেও যেতে পারে, বাট নিয়ম কানুন অনুযায়ী এই সম্পদের অধিকার কারো নেই। আমি বোঝাতে পেরেছি? বাট সেটা যদি এনলিস্টেড হতো, লিস্টেড, লাইক আমার যদি জমি থাকে সেটা আমার নামে, তাহলে ছেলে এবং মেয়ে একটা অনুপাত আছে, সেই অনুপাতে তারা সেটা পাবে। মানে প্রোটেক্টেড প্রপার্টির অধিকার উত্তরাধিকারের আছে, বাট প্রাইভেট প্রপার্টির অধিকার কারো নেই। ক্লিয়ার? বাট এখন ছেলের সম্পত্তি বাবা কি পাবে? পায় কখনো না। নর্মাল রুলস অনুযায়ী, স্বাভাবিক আইন কানুন অনুযায়ী, অবজেক্ট ওরিয়েন্টেডেও সেটা নেই। আমি বলেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড আর রিয়েল লাইফ কি হুবহু সেম, একটা লেফট হ্যান্ড আর একটা রাইট হ্যান্ড। সেখানেও কি আমার চাইল্ড, আমার প্যারেন্টকে ইউটিলিটি, প্যারেন্টকে যদি বলে যে আমি চাইল্ডের ফাংশনের অ্যাক্সেস নিব, সে পারবে? পারবে না, কোনো নিয়ম নেই। বাট চাইল্ড যদি বলে যে আমি প্যারেন্টের, যেহেতু আমার প্যারেন্ট ইউটিলিটি, আমি তার পাবলিক এবং প্রোটেক্টেড নর্মাল রুলস অনুযায়ী পাবো, অবজেক্টও ক্রিয়েট করতে হবে না, দিস দিয়েই আমি অ্যাক্সেস করে নেব। দিস দিয়ে যেমন নিজেদের অ্যাক্সেস করতে পারি, দিস দিয়ে আমি প্যারেন্টের পাবলিক প্রোটেক্টেডকেও অ্যাক্সেস করতে পারবো। ক্লিয়ার? সো একটা কমপ্লিট অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে নেক্সট রোববারের ক্লাসের জন্য, একদম কনক্রিট। হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ ইনক্যাপসুলেশন or elaboration of encapsulation আর ইনহেরিটেন্স কি। এই 5টা কোশ্চেনের অ্যান্সার ডক ফাইলে বাংলা হোক ইংরেজিতে হোক করে নিয়ে আসতে হবে, প্রত্যেককে এখানে মুখে বলতে হবে। ওই ক্লাসে আমি উপস্থিত থাকবো। নর্মাল সেন্সে বুঝে এলোমেলো না লিখাই ভালো, প্রয়োজনে আরো স্টাডি করি, স্টাডি করার পরে সুন্দর করে গুছিয়ে লিখে আনি। যেখানে একটা সুন্দর ডেফিনেশন আছে সেটা যদি আমাদের বোঝা থাকে, আমি আমার মতো করে বুঝলাম, ঠিক আছে, যখন বলবো তখন ওই অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটাই বলা ভালো। আপনি যখন আপনার মতো বলতে যাবেন, অনেক ফাঁক ফোকর তৈরি হবে, আপনাকে আটকানোর ব্যবস্থা তারা করে নেবে। এটা বুঝতে পেরেছেন? রিপিট করছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? অ্যাসাইনমেন্টের ফার্স্ট কোশ্চেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? ক্লাস কি? অবজেক্ট কি? মানে ক্লাস কি এবং তার সংজ্ঞা, অবজেক্ট কি এবং তার সংজ্ঞা। ওকে, তারপরে ইনক্যাপসুলেশন কি এবং তার ইউজের উপায় কি কি, রাইট? ইনক্যাপসুলেশন কি এবং সেটা কিভাবে ইউজ হয়, রাইট? ইনহেরিটেন্স কি, রাইট? ইনহেরিটেন্স কি, রাইট?
আমার কিন্তু ভিডিও থাকছে, হ্যাঁ, রেকর্ডেড। ইনহেরিটেন্স কি এবং সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এক্সাম্পল সহ। হ্যালো, হ্যাঁ বুঝলাম, জি বলছি। তাহলে কি কি বলছিলাম? What is OP? What is class? What is object? Encapsulation and inheritance. পড়ে না সেভাবে। ঠিক আছে, এটা আপনাদের ফাইলের মধ্যে দিয়ে দিলাম।